আমি ডক্টর আকিব ভুইয়া। তো আজকে হচ্ছে আমরা ডিসকাস করব ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ বা সিওপিডি নিয়ে। তো আমরা পড়ছিলাম আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজের মধ্যে কী কী ছিল, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিটিস। তো আজকে আমরা কথা বলবো সিওপিডি নিয়ে। তাহলে আমরা এই অবস্ট্রাকটিভ ডিজিজগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, দেখেন অবস্ট্রাকশন যদি ব্রঙ্কাসে হয় তখন আমরা পাই অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াকটিস। এই অবস্ট্রাকশনটা যদি ব্রঙ্কিয়ালে হয় তখন আমরা পাই ব্রঙ্কিওলাইটিস, যেটা হচ্ছে ইউজুয়ালি 2 বছরের নিচের বাচ্চাদের হয়ে থাকে। 2 বছরের উপরে বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস ইউজুয়ালি হয় না। ওকে, তারপর হচ্ছে এলভিউলাস যেটা হয় সেটা হচ্ছে এমফাইসিমা। এর মধ্যে এই যে এটা যদি ব্রঙ্কাইটিস আর এমফাইসিমা, এই দুইটাকে আমরা বলি সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। তাহলে সিওপিডি জিনিসটা কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সিওপিডি ইজ এ প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল ডিজিজ। মনে রাখতে হবে এটা একটা প্রিভেন্টেবল এবং ট্রিটেবল ডিজিজ, ক্যারেক্টারাইজড বাই পারসিস্টেন্ট রেসপিরেটরি সিমটম। তো আমরা রেসপিরেটরি সিমটম বলতে আমরা কী জানি, রেসপিরেটরি সিমটম বলতে আমরা বুঝি কাফ, ব্রেথলেসনেস, মানে এই দুইটা কী থাকবে, পারসিস্টেন্ট থাকবে। আর এয়ার ফ্লো লিমিটেশন, অর্থাৎ লাংসে বাতাস আসতে পারবে না, যাইতে পারবে না, এটা লিমিটেড হয়ে যাবে। কেন হইতেছে? ডিউ টু এয়ারওয়ে অ্যান্ড এলভিউলার অ্যাবনর্মালিটিস। অর্থাৎ আমাদের এয়ারওয়েটা যেটা আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট এবং এলভিউলাস, এখানে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা দেয় তখন আমাদের সিওপিডিটা ডেভেলপ করবে। কজেস বাই কী দ্বারা হয়? এক্সপোজার টু নক্সিয়াস পার্টিকেল অর গ্যাসেস। ওকে, তাহলে আশা করি আপনারা সবাই সিপিডির ডেফিনেশনটা বা সিপিডির মেইন থিমটা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা দেখব সিওপিডির আন্ডার আমরা কোন কোন ডিসকাশন করি। সিওপিডির আন্ডার ডিসকাস করি ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা। এখন আমরা এই ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে প্রথম কথা বলবো। তো চলেন দেখা যাক ক্রনিক ব্রঙ্কাইটিস জিনিসটা কি। ক্রনিক ব্রঙ্কাইটিস মানে হচ্ছে কাফ অ্যান্ড স্পুটাম ফর অ্যাটলিস্ট 3 মান্থ ইন ইচ অফ দ্য 2 কনজিকিউটিভ ইয়ার। অর্থাৎ কারো যদি 2 বছর ধরে 3 মাস করে, 2 বছর 3 মাস করে করে তার কাফ এবং স্পুটামটা থাকে, সেটাকে আমরা বলি ক্রনিক ব্রঙ্কাইটিস। আচ্ছা, এটা মেকানিজম অ্যাকশনটা কি? ক্রনিক ব্রঙ্কাইটিসের মেকানিজমটা হচ্ছে এখানে কি হয়, মিউকাস সিক্রেশনটা বেড়ে যায়। এখানে কি হয়, মিউকাস সিক্রেশন বেড়ে যায়। তাহলে কী হচ্ছে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, দেখেন যখন আমরা স্মোকিং করি বা যে কোনো ধরনের নক্সিয়াস পার্টিকেল যখন আমাদের এই রেসপিরেটরি ট্র্যাক্টে চলে আসে, এই রেসপিরেটরি ট্র্যাক্টে যখন কোনো একটা পদার্থ এরকমভাবে চলে আসবে তখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট কী করে, সেগুলোকে বের করে দিতে চেষ্টা করে। কিসের মাধ্যমে চেষ্টা করে? এক হচ্ছে প্রথমে আমাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে যে সেলগুলো আছে, এর মধ্যে কিছু সেল আছে, সেল যেগুলো আমরা বলি গবলেট সেল। এই গবলেট সেলের কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা। এরা কী করবে, এখান থেকে মিউকাস সিক্রেশন করে এই পার্টিকেলগুলোকে ট্র্যাপ করে ফেলবে, যেন তার জন্য ভিতরে এই এলভিউলাসের জন্য না আসতে পারে। এগুলো হচ্ছে এলভিউলাসের জন্য না আসতে পারে। তারা কী করে, এগুলোকে মিউকাস সিক্রেশন করে এই পার্টিকেলগুলোকে ট্র্যাপ করে ফেলে। দেন আমাদের এই যে রেসপিরেটরি এপিথেলিয়ামের এখানে দেখবেন, আপনারা জানেন রেসপিরেটরি এপিথেলিয়াম হচ্ছে সিলেটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে এই সিলিয়াগুলো কী করে, এগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করে। এখন যখন দেখতেছে যে অনেক বেশি পার্টিকেল আসতেছে এবং এদেরকে বের করতে পারতেছে না, তখন গবলেট সেল কী করবে, আরও তার সিক্রেশনটা বেড়ে দিবে। তো সিক্রেশন বাড়লে কী হবে, আমাদের এই যে গবলেট সেলগুলো এগুলো কী হয়ে যাবে, হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়ে যাবে। অর্থাৎ সেলগুলোর সংখ্যা বাড়বে, সাইজও বেড়ে যাবে। তো যখন এই সেলগুলোর সংখ্যা এবং সাইজ বেড়ে যাবে তখন কী হবে, এখান থেকে মিউকাস সিক্রেশনটা আরও বেড়ে যাবে। কিন্তু মিউকাস জমা হয়েছে, এই জায়গাটা এত পরিমাণ মিউকাস জমা হয়েছে, কিন্তু তারা কিন্তু রিমুভ করতে পারতেছে না, যেটা আমরা কাফের মাধ্যমে কী করে দেয়, বের করে দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু মিউকাস সিক্রেশন বেড়ে গেছে, গবলেট সেলগুলো হাইপারপ্লাসিয়া হয়েছে, এই জন্য কিন্তু সিক্রেশনগুলো বের করতে পারতেছে না। এই জন্য কী পাবো, মিউকাসগুলো কী হবে, প্লাগ হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় কী হবে, মিউকাসগুলো সবগুলো প্লাগ হয়ে যাবে, যেটাকে আমরা বলি প্রোডাক্টিভ কাফ। অর্থাৎ সে যখন কাশি দিবে তখন কী হবে, কফ বেরিয়ে আসবে। এখন এই জায়গাটা যখন আমাদের এই মিউকাস প্লাগগুলো হয়ে যায়, কী করবে, এই জায়গাটা হচ্ছে তারা একদম প্লাগ করে ফেলবে। এই যে একদম এই জায়গাটা কী করছে, প্লাগ করে ফেলছে। এখন কী হবে, এখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এদিক দা এয়ার ঢুকতে পারবে না, অক্সিজেন, এবং এই ব্লাড ভেসেল থেকে যে কার্বন আসছিল এগুলো কী করতে পারবে না, এদিকে বের হতে পারবে না, কারণ অবস্ট্রাকশনটা কোথায়, আপার পার্টি। তাহলে একদম অক্সিজেন আসতে পারতেছে না, আর এই ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড এলভিউলাস হয়ে বডি থেকে বের হইতেও পারতেছে না। এটাকে আমরা বলি এয়ার ট্রিপিং। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন ইন্সপিরেশন করি
ইন্সপিরেশনের সময় আমাদের লাংসটা কী করে, এক্সপান্ড হয়। লাংস যখন এক্সপান্ড করে আমাদের রেসপিরেটরটা কী করে, একটু ডাইলেট হয়, সেজন্য কিছু পরিমাণ অক্সিজেন আসতে পারে, বাট কার্বন ডাইঅক্সাইড কী করতে পারে না, বাইর হইতে পারে না। কেন পারে না? কারণ যখন আমরা এক্সপায়ার করি তখন লাংসটা কী হয়ে যায়, কন্ট্রাক্টেড হয়ে যায়। তাহলে আমাদের এই রেসপিরেটরটা কী হয়ে যায়, আরও চিকন হয়ে যায়। এমনিতেই মিউকাস জমে আছে, তো আমাদের রেসপিরেটর কী হয়েছে, একদম চিকন হয়ে গেছে। তাহলে কী করতে পারে না, কার্বন ডাইঅক্সাইড বাড়তে পারে না। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডগুলো ভিতরে লাংসের ভিতরে ফুসফুসে এলভিওলাসে জমা হইতে 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 কী করে, আমাদের লাংসটাকে ইনফ্লেটেড করে ফেলে। অর্থাৎ কী হয়ে যায়, হাইপার ইনফ্লামেশন অফ দ্য লাংস। কেন হচ্ছে? কারণ মনে রাখবেন, ইন্সপিরেশনের সময় লাংসটা এক্সপান্ডেড হয়, এয়ারওয়েটা কী হয়, ডাইলেট হয়, সেজন্য অক্সিজেন আসতে পারে। সেই অক্সিজেন সেলেবিতে কী করে, কার্বন তৈরি করে, কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড কী করছে, এলভিওলাসে এসে জমা হইতেছে। কেন বাড়িতে পারছে না? কারণ এক্সপিরেশনের সময় কী করে, আমাদের এয়ারওয়েটা কনস্ট্রিক্ট হয়ে যায় এবং সে বাড়িতে পারে না। এই জন্য আমরা কী পাই, সিওপিডিতে কী পাই, হাইপার ইনফ্লামেশন অফ দ্য লাংস বা হাইপার ইনফ্লেটেড হয়ে যায়। তাহলে আপনার এই জিনিসটা সবাই মনে রাখবেন, ইন্সপিরেশন কী হয়, লাংসটা ডাইলেট হয়, এয়ারওয়েটা ডাইলেট হয়, অক্সিজেন সামান্য পরিমাণে আসতে পারে মিউকাস থাকা সত্ত্বেও, এই ফাঁকি দিয়ে চলে আসে। বাট এক্সপিরেশন সময় কী হয়, লাংসটা কনস্ট্রিক্টেড হয়ে যায়, এয়ারওয়েটা কনস্ট্রিক্টেড হয়ে যায়, কার্বন কী করতে পারে না, বডি থেকে বের হতে পারে না, সেজন্য কী পাই আমরা, হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস। দেন আমরা সিপিডেন আরেকটা জিনিস কী পড়ছিলাম, এমপাইসিমা। তাহলে আমরা এমপাইসিমা জিনিসটা কি, এমপাইসিমা জিনিসটা হচ্ছে আপনারা পড়ছিলেন পি এপিডি, অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেশন। এখন এই অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেশনটা কোথায় হয়, ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউলের পরে। আর আগে হলে আমরা সেটাকে কী বলি, আগে হলে সেটা আমরা বলি ব্রঙ্কেকটেসিস। আমরা নেক্সট ক্লাসে ব্রঙ্কেকটেসিস নিয়ে কথা বলবো। তাহলে এমপাইসিমার মেকানিজমটা কি, এমপাইসিমার মেকানিজমটা হচ্ছে মনে রাখবেন, ডিস্ট্রাকশন অফ দ্য এয়ারওয়ে। আর ক্রনিক ব্রঙ্কাইটিস কী ছিল, ইনক্রিজ মিউকাস সিক্রেশন। আর এখানে কী হবে, আমাদের এয়ারওয়েটা কী হবে, ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। কেন হয়ে যাবে দেখেন, যখন আমরা স্মোকিং করি বা নক্সিয়াস পার্টিকেলগুলো আমাদের এলভিওলাসে আসে, এই এলভিওলাসে আসার পরে কী হবে, সেখানে ইনফ্লামেশন হবে। তো আমরা জানি যখন কোনো একটা পার্টিকেল যখন আসে তখন কী করে, তাকে ম্যাক্রোফেজ ইনগালফ করতে আসে। তো ম্যাক্রোফেজ যখন তাকে ইনগালফ করতে আসবে, তখন ম্যাক্রোফেজের ভিতর থেকে কী করবে, কিছু প্রোডাক্ট বেরিয়ে আসবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা অতি লোভনীয় খাবার খাচ্ছেন বা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন, খাবার সময় কী হয়, আপনার মুখ থেকে লালা পড়ে যায় না, ব্যাপারটা এরকম। ম্যাক্রোফেজ যখন এটাকে ইনগালফ করতে আসছে, তখন ম্যাক্রোফেজের মুখ থেকে কী হবে, কিছু লালা সিক্রেশন হবে। এবং এই ম্যাক্রোফেজের লালাগুলোকে আমরা বলি প্রোটিওলাইটিক এনজাইম। অর্থাৎ রিগ্রেটেশন হয়ে যাবে কি, প্রোটিওলাইটিক এনজাইম। সেটাকে আমরা একটা কি এক্সাম, এনজাইমের একটা নাম হচ্ছে ইলাস্টেস। তো নাম দেখে বুঝতে পারছেন যে নামের শেষে এজ আছে, মানে এনজাইম, এবং ইলাস্টেস। তাহলে ইলাস্টেস এনজাইমের কাজ করবে ইলাস্টিক টিস্যুকে ডেস্ট্রয় করা। তাহলে সে কী করবে, ইলাস্টিক টিস্যুকে ডেস্ট্রয় করে দিবে। তো ইলাস্টিক টিস্যু কাজ ছিল লাংসটাকে ধরে রাখা, অর্থাৎ তাকে সেন্ট্রালি টেনশন দিয়ে রাখা। তো যখন এই ইলাস্টিক টিস্যুগুলো যখন ডেস্ট হয়ে যাবে, তখন লাংসটা কী হয়ে যাবে, লাংসটা বড় হয়ে যাবে না। এই জন্য কী হবে, এই আমাদের এলভিওলাসগুলো কী হবে, যে পার্মানেন্টলি ডাইলেট হয়ে যাবে। হ্যাঁ, পার্মানেন্ট যখন ডাইলেট হয়ে যাবে, তখন এটা তো কী করতে পারবে না, কনস্ট্রিক্ট করতে পারবে না। আপনার যখন একটা রাবারকে টান দিলে সে যেন আমার আগের মতো ফিরে আসে, রাবারের যদি টেনশনটা যদি না থাকে, তাহলে কি সে আগের মতো ফিরে আসতে পারবে? এই জন্য সে লাংসটা কী করে না, কন্ট্যাক্ট করতে পারে না। এখন আমরা জানি লাংস যখন চাপ দেয়, কন্ট্যাক্ট করে, তখন কী হবে, এক্সপিরেশনের মাধ্যমে আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়ে যায়। তো এখানে যেহেতু লাংস যেহেতু কন্ট্যাক্ট করতে পারতেছে না, তাহলে কী করবে, কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারবে, বাড়িতে পারবে না। এই জন্য এই কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কী হবে, এই লাংসের ভিতরে কার্বন ডাইঅক্সাইডগুলো জমা হইতে 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 লাংসটা কী হয়ে যাবে, এক্সপান্ডেড হয়ে যাবে, এয়ারগুলো ট্র্যাপ হয়ে এক্সটেন্ডেড হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা কী পাবো, হাইপার ইনফ্লামেশন অফ দ্য লাংস। একটা জিনিস মনে রাখবেন যে ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে এমফাইসিমাতে হাইপার ইনফ্লেশন বেশি হয়, অর্থাৎ এয়ার ট্র্যাপ বেশি হয়। সেই জন্য একসাথে আমরা কী পাই, বেশি কালো পাই, অর্থাৎ রেডিও ইফেক্ট আমরা এমফাইসিমাতে বেশি পাই। এখন এখানে একটা জিনিস হচ্ছে, আপনার অনেক কোশ্চেন আসতে পারে যে নর্মালি আমাদের তো লাংসে আমরা যখন রাস্তাঘাটে হাঁটি, ধুলাবালির মধ্যে যাই, তখন তো নর্মালি তো আমাদের কী হচ্ছে, লাংসে ধুলাবালি আসতেছে, কিন্তু সেই ধুলাবালির কারণে ঢোকার সত্ত্বেও কেন আমাদের এমফাইসিমা ডেভেলপ করে না। তো আমরা বলছিলাম যে যখন ম্যাক্রোফেজ আসে, ইনগালফ আসে, তখন কী হয়, কিছু প্রোটিওলাইটিক এনজাইম অর্থাৎ ইলাস্টেস রিলিজ হয়, সেই ইলাস্টেস কী করে, ইলাস্টিক টিস্যু ডেস্ট্রয় করে। এখন আমাদের নর্মালি লাংস থেকে একটা এনজাইম আছে, যেটা হচ্ছে আলফা 1 অ্যান্টিটেপসিন, আলফা 1
অ্যান্টিট্রিপসিন, এটা হচ্ছে একটা প্রোটিন বা এনজাইম। এই এনজাইমটা কী করে, ইলাস্টেসকে বাধা দেয়। অর্থাৎ যদি কোনো কারণে ম্যাক্রোফেজ, ধরেন আমি আজকে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছি, আমার লাংসে কিছু ধুলাবালি ঢুকলো, আমার ম্যাক্রোফেজ এসে কী করলো, সেই ধুলাবালিকে এনগালফ করার চেষ্টা করলো, ডিস্ট্রয় করার চেষ্টা করবো, তখন আমার লাংসে কিন্তু ওই ম্যাক্রোফেজ থেকে প্রোটিওলাইটিক এনজাইম অর্থাৎ ইলাস্টেস রিলিজ হচ্ছে। কিন্তু আমার বডির লিভার তখন কী করে, ওই আলফা 1 অ্যান্টিট্রিপসিনকে পাঠায়া ইলাস্টিসকে ব্রেকডাউন করে ফেলে। ফলে আর ইলাস্টিস কী করতে না, ইলাস্টিক টিস্যুগুলোকে আমার লাংসের ইলাস্টিক টিস্যুগুলোকে ডিস্ট্রয় করতে পারতেছে না। তাহলে আমার যেহেতু আলফা 1 অ্যান্টিট্রিপসিন আছে, এই জন্য আমাকে হচ্ছে না এমফাইসিমা ডেভেলপ করতেছে না। তাহলে বুঝেন যে কাদের এমফাইসিমাটা মেনলি হবে, যাদের এই আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকে। তাহলে এমফাইসিমা কাদের ডেভেলপ করে, মেনলি আলফা 1 অ্যান্টিট্রিপসিন যাদের ডেফিসিয়েন্সি থাকে, তাদের হচ্ছে বাচ্চাকালে হবে। আর যারা হচ্ছে এরকম স্মোকিং বা নক্সিয়াস পার্টিকেল অনেক বেশি পরিমাণে খাচ্ছে, আমরা জানি যে স্মোকিং অনেক বছর ধরে 40 বছর ধরে করার পরে কি আমাদের সিওপিডি ডেভেলপ করে। তাহলে বাচ্চাদেরও হইতে পারে, কাদের কখন হতে পারে, যাদের আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকে। তাহলে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকলে কী হবে, ওই ইলাস্টিসকে ব্রেকডাউন করতে পারে না, সেই জন্য ইলাস্টিসকে কী করে ডিস্ট্রয় করে ফেলে এবং এমফাইসিমা ডেভেলপ করে। তাহলে আশা করি আপনারা সবাই দুইটার মেকানিজম বুঝতে পারছেন। তাহলে দুইটার মেন মেকানিজম কী ছিল, ক্রনিক ব্রঙ্কাইটিস ছিল মিউকাস সিক্রেশন, আর এমফাইসিমাতে হচ্ছে ডেক্সট্রাকশন অফ দ্য অ্যালভিওলার ওয়াল, অর্থাৎ ইলাস্টিক টিস্যুগুলো ডিস্ট্রয় হয়ে যাবে।